গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো রয়েছি। বসে পড়েছি এখন চা নিয়ে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। কালকে যেরকম বলেছিলাম বেবোর আজকে স্কুল আছে, কিন্তু রাত্রেবেলায় ম্যাম গ্রুপে মেসেজ করলেন যে আজকে 2 ঘন্টার জন্য তো নেবে না, তো সেই জন্য বেবোও বাড়িতে আছে। তো আমাদের চাটা বেবোই করেছে। আর টানা 1 সপ্তাহ প্রতীক্ষার পর আজ সেই দিনটা আমাদের এসছে যেখানে আমরা ননভেজ খাবো। এমন করছে না, সকালবেলা উঠি দুজনেই আজকে কী দিন, আজকে কোন দিন, ছেলেও বলছে বাবাও বলছে। এবার আমার আজকে তো স্যাটারডে, মানে গানের ক্লাস আছে, আবার পড়াও আছে। এখন সব কোয়েশ্চেন পেপার সেট করব, ওগুলো প্রিন্ট আউট নিতে হবে, তারপরে রান্না, তার মাঝে ব্রেকফাস্ট। ও ঈশাদি, তুমি কি বলেছো, দারুণ। ও আচ্ছা, হ্যাঁ। ঈশাদি বলেছে যে এর আগের দিন যে রান্নাটা হয়েছিল সেখানে তো 75% কন্ট্রিবিউশন বেবোর, আর 25% কন্ট্রিবিউশন হচ্ছে সৌরভের। ঈশাদি বলেছে যে এবারে এমন একটা রান্না করতে যেখানে ওর 75% কন্ট্রিবিউশন থাকবে, 25% বেবো। তো ঈশাদি বলেছে রাগ করে না, খুব ভালোবাসে দেও তোমাদেরকে। তুমি রিকোয়েস্ট করেছো, তোমরা সঙ্গে সঙ্গে রান্না করেছো, এবারেও করবে। এবারে আমি তো সাজেস্ট করবো একটা কমপ্লিকেটেড রান্না বলবো, মানে এটা হচ্ছে একটা টেস্টামেন্ট মতন, একটা কি বলবো, একটা ভীষণ বড় টাস্ক বাবার জন্য, যে বাবা একটা ভীষণই কমপ্লিকেটেড রান্না করে দেখাবে এবারে। পারমিতা বলেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে। হয়ে যাক বাবা, হয়ে যাক। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি, মানে রান্না? পারমিতা, সৌরভ যদি ফ্রাইড রাইস তবু ঠিক আছে, চিলি চিকেন যদি বানায়, আর জীবনে কোনোদিনও চিলি চিকেন আমরা খাবো না। আমি বলে দিচ্ছি, বানালেও আমাকে ডাকবে। এবারে কি এটা করব, এটা কতটা নেব, তারপরে বাধ্য হয়ে আমি বলবো ছেড়ে দাও, আমি করে নিচ্ছি, ওই পর্যায়ে চলে যাবে। চিলি চিকেনটা তো অ্যাকচুয়ালি চাইনিজ ডিশ, মানে আমি বানাতে গেলে সেটা না আবার অন্য কিছু হয়ে যায়, মুঘল ডিশ হয়ে গেল। হ্যাঁ, ওইরকমই কিছু একখানা বানিয়ে ফেললাম, করতে গেলাম এক, হয়ে গেল আর এক। মানে আমাকে সেদিনকার ব্লগের টাইটেলটাও সেটাই রাখতে হবে, করতে গেলাম এক, হয়ে গেল আর এক। চিকেনের কিছু প্রিপারেশন নিয়ে আসছি তোমাদের কাছে। আর কমপ্লিকেটেড তো বাবা ওটা, আমার কাছে সবই কমপ্লিকেটেড। রান্নাটাই কমপ্লিকেটেড। না সরি, তুমি এক কাজ করো, তুমি চিকেন ফ্রাইড রাইস করে ফেলো। না, দেবো বলছে না বাবাকে সব অত ইজি রান্না কি পারবে বাবা? যে এত কমপ্লিকেটেড রান্না করে করে অভ্যস্ত, তাকে যদি এরকম সিম্পল রান্না দিয়ে দিই। না, বেবু কোনো হেল্প করবে না, তুমি বেবুর হেল্প ছাড়াই করবে। 75 থেকে নিয়ে সোজা 100% এফর্ট। তাহলে মোটামুটি আমি বলবো যে লাঞ্চটা স্কিপ করতে হবে। সোজা সেদিনকে সকাল থেকে উপোস থেকে রাত্রে ডিনারটা করতে হবে। বেবো হেল্প করে দেয় বলে তবু হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে সেদিন। এবার যদি বেবোর হেল্পটা না, বেবো হ্যাঁ, ঈশা মিমি বলেছে যে তুমি 25% হেল্প করে দেবে, অতটাও হেল্প করবে না। সমস্ত কেটে কুটে ধুয়ে ডিম টিম সেদ্ধ করে দিয়েছিলে, পেস্ট বানিয়ে দিয়েছিলে, সব বাবা শুধু খুন্তিতে নেড়েছিল, ওটা না। তুমি ভাবো আলুটা ছাড়িয়ে দিলে, পেঁয়াজ, হ্যাঁ, টমেটোটা একটু ধুয়ে, কাঁচা লঙ্কা, আদা রসুন ধুয়ে দিলে, বাদ বাকি বেসিক যে কাজগুলো সেগুলো তুই করে রাখলি। হ্যাঁ, বেসিকের মধ্যে কিন্তু আমি বলছি সমস্ত কেটে পেস্ট বানিয়ে মশলাগুলো সব রেডি করে রাখবি, ও সব কিছুর মধ্যেই বেসিকটা পড়ে, বুঝেছো তো?
মেনটা তো আমি করব। শুধু খুন্তিটা নাড়বো, হুম। কিচ্ছু মনে করে না। ঈশাদি বলেছে যে কিছু মনে করতে না, ও আমার মজাই পায়। কারণ কিছু গন্ডগোল হলেই চিৎকার করে আমায় ডাকবে। আমি এখন আমার বাচ্চাদের কাজগুলো কমপ্লিট করে নিই। আমরা একটা পোল রাখবো, পোল অপশন রাখবো, মানে যেদিন যেদিন আমাদের ননভেজ খাওয়ার সেদিন সেদিন মানে তোমরা কি দেখতে ভালোবাসবে? তোমরা সবাই বলবে আমরা ভেজ দেখতে ভালোবাসি। না, আর নয়তো ভেজের মাছ। তো অপশনই নেই, আর কারণ আমাদের ননভেজ তো মাছ। হ্যাঁ মাছের মধ্যেই বলছি, মানে ফিশ ফিঙ্গার দেখতে চাও কি চালাক চিলি ফিশ দেখতে চাও নাকি ফিশ ব্যাটার ফ্রাই দেখতে চাও, কোনটা দেখতে চাও? সেটা সৌরভ দেখাবে বানিয়ে, তাই তো? চিকেনের মধ্যেও বলছি, চিকেন চাপ দেখতে চাও নাকি চিকেন আলা কিউ দেখতে চাও, কবিরাজি। কবিরাজি, হ্যাঁ এগুলোই অপশানে রাখবো, মানে পোলিং অপশান এইগুলোই। কোনটা দেখতে প্রেফার করবে সেটাই আমরা খেয়ে দেখাবো। ওরা খেয়ে দেখাবে, আমাকে বানাতে হবে বসে। বাবা বাবা বাবা। তো মা আজকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছে, তো মামা আমার বাবার আর নিজেরটা বাড়ছে, তারপর আমরা সবাই ব্রেকফাস্ট করব। আজকে ওই তরমুজটা কেটেছি, সেদিন ঠাকুরের কাছে দিয়েছিলাম না শিবরাত্রির দিন, ওটাকে কেটেছি এরকম পিস পিস করে। আমি একটুখানি খেয়েও দেখে নিলাম, বেশ মিষ্টি, বেশ মিষ্টি। আগে সৌরভকে দেবো, বেবকে দেবো। সিড ছাড়াইনি। সিড কি এত বের করা যায় বলো তো? ভেতরে কত ভেতরে ভেতরে সিড থাকবে। আগে সৌরভকে দিচ্ছি, তারপরে বেবকে দেবো, সুইটুকে একটু দেবো। এগ কারি, ওই যে তুমি সেদিন বানিয়েছিলে। আচ্ছা আমারটাই কপি করছো তুমি? বেবো বললো ওইটাই বানাও মা, দারুণ বানিয়েছিল বাবা, বাবার রেসিপিটা বানাও। ঠিক আছে, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে ফেমাস হয়ে গেছে, ফেমাস। ভালো লেগেছিল বেবো, নিজেই বললো মা বাবা যেরকম বানিয়েছিল ঠিক ওরকমই কিন্তু বানাবে আজকে। এই জন্যই তো ধনেপাতা আনালাম, ধনেপাতা একটু আলু আনেছি। আর কি ডিমের সাথে? আর ওই নোটে শাক, একটু কাসুন্দি দিয়ে খাবো। তুমি সেদিন দারুণ লাগে। ওই ঝটপট ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিচ্ছি, এটাকে বসিয়ে দেবো। দিয়ে আর নোটে শাকটা একটু বাছতেই যা টাইম লাগে, বেছে একটু ভালো করে ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তরমুজটা খেলাম, দারুণ মিষ্টি বলো। লাল টকটকে মিষ্টি, ভীষণ মিষ্টি। ভীষণ মিষ্টি, মানে লালও। কাল মাছ খেলে হবে না। হ্যাঁ কাল রবিবার না? হ্যাঁ চিকেন না খেলে ছেলে আমার মাথার চুল এখান থেকে টেনে ছিঁড়ে দেবে এবার। এমনি চুল কমে যাচ্ছে, নাগাল চিকেন খাবো। চিকেনের ঝোল হোক যাই হোক, সে বলবে ওরা কি খাবে। আলু কড়াইশুঁটি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। পুরো আলুর দম লাগছে, এরমও খাওয়া যেতে পারে। এবারে জল দিয়ে দেবো, জলটা একটু বেশিই দেবো, দুবেলার তো। লাস্টে একটু ধনেপাতাও দিতে হবে, কারণ সৌরভ সেবারে করলো যে কিছুদিন আগে। হ্যাঁ ধনেপাতা দিয়েছিলাম। হ্যাঁ বেও বলেছে ঠিক এক্স্যাক্টলি ওরকমই করবে মা। বাবা আচ্ছা, চেষ্টা করব। তোমার বাবা তো খুব ভালো করে করেছিল, আমি কি পারবো অত ভালো? আর একটু জল দেবো, দিয়ে এখন চাপা দিয়ে দেবো, নুনটা একটু চেক করব। আর তারপরে একটুখানি ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, নামানোর আগে ধনেপাতা দেবো। আর ওদিকে শাকটা এই যে কেটে নিয়েছি, দেখাচ্ছি দেখো। এটা ওই কাসুন্দি দিয়ে খেতে হয়েছে শাক? হ্যাঁ এটা বানাবো। কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরানোর জন্য ওই স্ট্রেনারটাতেই রেখেছি। এটা এইদিকে হবে, ডিমটা হবে, আর ওদিকে শাকটা করবো। ভাত আমার হয়ে গেছে। আজকে শাকটা বানিয়েছি বটে, কিন্তু রসুন দিতে ভুলে গেছি জানো তো। তাড়াহুড়ো করছিলাম, ব্যাস রসুন কুচিয়ে দিই সেটাই ভুলে গেছি।
এটাই কি মেজর কোনো ডিফারেন্স হবে? টেস্টের হয়তো একটু না না, দেবো বোঝে না। লাগছে? বুঝি না। তোমরা সবাই ভূতের গল্প শুনতে চাইছ, আজ শনিবার হয়ে যাক। তাই নাকি? সবাই দিচ্ছে, সবাই শুনতে চায়। আজ যদি বলি তাহলে কাল শুনতে পারো। কালকে তো রবিবার, বাড়িতে বসে আরামে শুনতে পারবে। এটা কিন্তু গল্প না, এটা কিন্তু সত্যি ঘটনা। গল্প না, নিজেদেরই লাইফে লাইফ এক্সপিরিয়েন্স। আমার সব ক্লাস টাস হয়ে যাবে, তারপর ওই না আজকের ব্লগের এন্ডিংটা করব ভূতের গল্প দিয়েই তাহলে। ভূতের গল্প। ভূত বলা চলবে মানে ঠিক হবে না, সুপার ন্যাচারাল কিছু বলা ঠিক হবে, সেটা শুনলে বুঝা শুনলে বা শুনলেই তোমরা বুঝতে পারবে। ডিমটা কিন্তু পুরো ডিটো আমার কপি হয়েছে। প্রচণ্ড গরম, ওই জন্যই অল্প অল্প একটু করে ভাত নিয়ে নিয়ে মেখে মেখে খাচ্ছি। ভালো হয়েছে। আরে কি ব্যাপার বাবা, আমার থেকেও ভালো। হ্যাঁ মনে হচ্ছে তো। না না, এরকম বলিস না, তাহলে আর বাবা কখনো রান্না করবে না। টিচারের থেকে ভালো হয়ে গেল। ব্যাস, বাবা আর রান্না করবে না এরকম। না না, তুমি চেনো না, দেখানোর জন্য এরপরে এর থেকেও ভালো রান্না করে দেখাবে। তুমি দেখো, এর থেকেও কমপ্লিকেটেড আর ভালো রান্না তুমি দেখোই না। এটা আমার কাছে চ্যালেঞ্জ। বললাম আমার কাছে সব রান্নাই কমপ্লিকেটেড। এখন আর বেশি বড় করছি না, কারণ সন্ধ্যেবেলায় হ্যাঁ হ্যাঁ এন্ডিংটা একটু বড় হবে। বলেছিলাম অন ক্যামেরা রিভিউ দেব বাপুজি কেকের। আমার তো বেশ ভালো লাগলো। বেবর খুব ভালো লেগেছে, কারণ বেবর প্রথমবার খাচ্ছি। আমি তো আগে খেয়েছি ছোটবেলায়, সেজন্য আমি একবার খেয়ে দেখি। আগের থেকে মানে আগে ছোটবেলায় যেরকম খেয়েছিলাম তার থেকে একটু ড্রাই ড্রাই লাগছে। ছোটবেলা কেন, আমরা বড়বেলাতেও খেয়েছি। মানে ওই আর কি, কলকাতায় যখন হ্যাঁ সেটা, হ্যাঁ কলকাতায় যখন ছিলাম তখন বিয়ের আগে অবধি খেয়ে এসেছি। একটু ড্রাই ড্রাই লাগছে। স্কুলে যাওয়ার সময় টিফিনে একটা করে কিনে আর ব্যাগে ভরে দিত। কম্পালসারি। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আগের থেকে আর একটু বেড়েছে। আচ্ছা, মানে ড্রাই ফ্রুটসের কথা বলছি। আগে কি হতো, আমরা যখন খেয়েছিলাম ওই চাল কুমড়ো দিত ভেতরে। পেঠা। চাল কুমড়োই তো হয় ওগুলো। পেঠা। ওটা মনে হচ্ছে নেই। হ্যাঁ, ওইটা পাচ্ছি না, এখনো অবধি পাইনি, কিন্তু ভর্তি ড্রাই ফ্রুটস পাচ্ছি। ড্রাই ফ্রুটস এতটা পরিমাণে আগে দেওয়া হতো না। ঠিক আছে, তবে হ্যাঁ ঠিক আছে, একবারে না খাওয়ার মতনও না জিনিসটা। না ঠিকই আছে। তোমার কিরম লাগেছে বাবু? ভালো লাগলো। কেকটা খেয়ে নি, খেয়ে তারপরে আসছি ব্লগের আসল পার্টে। ক্লাস হয়ে গেছে, বাপুজি কেক খাওয়াও হয়ে গেছে, এবারে হচ্ছে কেকের রিভিউও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড যে সেগমেন্ট, সেটাই আমরা চলে এসেছি, ফাইনাল সেগমেন্ট। এটা বলেই আমরা আজকে আমাদের ব্লগটাকেও এন্ড করব। মানে এইটা বলে না, আসল জিনিসটা হ্যাঁ। বলে। আচ্ছা, এটা কিন্তু কোনো গল্প না, কোনো কেউ শুনিয়েছে ওই দাদু ঠাকুমারা, অমনি কিছু না। এটা জাস্ট আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাই বলছি। হ্যাঁ, ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। 2010 সালের কথা। আমরা যখন সেকেন্ড টাইম ব্যাঙ্গালোর এলাম,
মানে ফার্স্ট টাইম তো হচ্ছে আমাদের যখন বিয়ে হয়েছে প্লাস বেবো হয়েছে, তারপরে আমার ট্রান্সফার হলো কলকাতা, কলকাতা থেকে বম্বে, বম্বে থেকে ব্যাঙ্গালোর যে এলাম 2010। এটা হচ্ছে তখনকার কথা। আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম গ্রাউন্ড ফ্লোরে। তো মানে সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট যেটায় থাকতাম। আর নর্মাল 1 BHK যেরকম হয় সেই রকমই, কারণ বেবো তখন যথেষ্ট ছোট, 2 BHK নেওয়ার প্রয়োজনই পড়েনি আমাদের। বেডরুম, হল, কিচেনটা সেপারেট ছিল। মানে এখন যেরকম বেডরুম থেকে কিচেনটা সরাসরি দেখতে পাওয়া যায়, ওইটা ওইরকম ছিল না। না না, কিচেন সেপারেট মানে আমি বলে দিচ্ছি, বেডরুমের যে দরজা তার থেকে বেরিয়েই ডান দিকে হ্যাঁ, হচ্ছে মানে- ওয়াশরুম, বাথরুম যেটাকে বলে, তারপরে হচ্ছে কিচেন। কিচেন মানে বেডরুম Open থেকে kitchen। বেডরুম থেকে কিচেন দেখতে পাওয়া যেত না। না, ওরম ভাবেই প্রভিশনটা। আর কিচেনের এই দিকে মানে দরজা থেকে, আমাদের বেডরুমের দরজা থেকে বেরিয়েই বাদিকে হচ্ছে তোমার হল। হল। তো এবার বেবো তখন ওই বাড়িতে এসেই প্রথম প্লে গ্রুপে বেবোকে ভর্তি করা হলো, কিডজিতে। সেটা হচ্ছে বাড়ির ঠিক পেছন দিকটাতেই একটা প্যারালাল রাস্তা ছিল, সেই রাস্তার ওপরেই কিডজির বিল্ডিংটা ছিল। তো সেইখানে ভর্তি করা হয়েছে। এবার আমি তো থাকতাম অফিসে, ও বাড়িতে একা। তো, ঘটনাটা যেটা বলছি সেটা হচ্ছে আর না হলো 8-9 মাস আমরা ওই ফ্ল্যাটে থাকা হয়ে গেছে, তারপরের এগুলো ডেভেলপমেন্টগুলো। অফিসে যখন থাকতাম ও মাঝে মধ্যেই আমায় ফোন করতো, বেবো তখন স্কুলে থাকতো যখন, ও একা, যে জানো তো আমি রান্নাঘরে রান্না করছি, আমার জন্য কিরম গাটা ছমছম করে, গা ভারী এরমও লাগে মাঝে মধ্যে। আমি তখন গুরুত্ব দিইনি একেবারেই, না না ওইসব কিছু না, ও তোমার মনের ভুল, তুমি এক কাজ করো, মিউজিক সিস্টেমে গান চালাও, টিভি চালাও, এইসব করে গান শোনো, এইসব করে দেখো মনটা অন্যদিকে ডাইভার্ট করো, আর কিছু মনে হবে না। যাই হোক, ওরমভাবে তো কাটিয়েছি বেশ কয়েকদিন। ও রেগুলারলি জিনিসটা ফিল করতো। আর রান্নাঘরের ওপরেই একখানা ছিল ওপেন লফট, বেশ বড় লফট ছিল, ওপেন লফট। মাঝে মধ্যেই ওইরকম আমার কাছে অফিসে ফোন আসতো, বা যেদিন একসাথে ছুটির দিনে বাড়িতে থাকতাম সেদিনকে কিছু মনে হতো না অবভিয়াসলি, ও যেদিনকে একা থাকতো সেদিনকেই এই জিনিসটা ফিল করতো। তো এরমভাবেই কাটিয়ে দিয়েছি জিনিসটাকে। এবার আস্তে আস্তে যে মানে পরের স্টেজটায় গেল সেটা হচ্ছে, না, আমি একটা এই মাঝে একটা কথা বলি, যে আমার যে আমাদের যে কেয়ারটেকার ওখানে ছিল নেপালি, তার ওয়াইফ আমার কাছে কাজ করতো, ঠিক আছে। এবার ও না কাজ করতো, ও দুবেলা আসতো কাজ করতে, নিজের থেকেই আসতো, আমি দুবেলা বলিনি, একবেলাই। তো ও বিকালবেলা একবার আসতো 4টের সময়, তখন তো সৌরভ আসতো সেই রাত্রে, তো সেই জন্যে ঠিক আছে, আমি তো একাই থাকি, ও আসতো ওই বিল্ডিংয়ের জল টল, ওর বর যদি কখনো অন্য জায়গায় কাজ করতে যেত, জল টাইমে পাম্প চালাতে হয় না, ওই তখন বলতো যে আমার ঘরে আসতো, এসে বলতো যে কিছু করতে হবে ম্যাডাম। আমি হয়তো বললাম চা খাবি, চা করবো, তখন বললো যে হ্যাঁ। ও একটু দুধ চা খেতে ভালোবাসতো। কিন্তু আর তখন বাংলা ফিরিয়ালগুলো দেখতাম, বুঝছো তো, সেগুলো ও বসে দেখতো, কিছু কিছু বুঝতো না, আমাকে আর বলতো যে আমাকে একটুখানি বুঝিয়ে দিন ম্যাডাম। কিন্তু এই 6টা ফটা বাজলেই ও আর কিছুতেই থাকবে না, আমি বলতো একটু বস না রে, তোর তো কোনো কাজ নেই, একটু বস, স্যার আসুক তারপরে চলে যাবি। কারণ কয়েকদিন বসতো, আর মাঝে মাঝে এসে বলতো ম্যাডাম আমি না চলে যাব। আমি বললাম কেন রে? বলছে আমার বর বলে তুমি কেন ওখানে সন্ধ্যেবেলার পরে বসো। আমি না সত্যি এত এত ভাবিনি, আমি ভেবেছি কি যে আমি বললাম কেন রে? তখন বলছে যে না আসলে আমার তো বাড়িতে গিয়ে কাজ থাকে, তাই। আমিও সেটাই বিশ্বাস করেছি যে হয়তো সত্যি হতে পারে, বাড়ি গিয়ে রান্না বান্না করবে, আড্ডা ফাড্ডা মেরে যাচ্ছে, বর রাগ করতেই পারে। হ্যাঁ, এটা মাঝখানে বলে নিলাম। তো এবার নেক্সট ডেভেলপমেন্ট সেটা হচ্ছে, আমাদের যে খাটটা ছিল তখন, এই খাটটা না, বিয়ের খাটটা যেটা সেইটা, আর শোয়া হতো
ও শর্মিষ্ঠা দেয়ালের দিকে, বেবু মাঝখানে, আমি খাটের ধারে। আমাদের বেডরুমের সঙ্গে ছিল বড় উইন্ডো, হ্যাঁ, যেদিকে মাথা করতাম ওইখানে ঠিক তার উইন্ডো, সামনেই এইরকমই একখানা বড় জানলা ছিল। তার সঙ্গে গরমকালে তো- লাগোয়া ওপেন গ্যারাজ, ওটা হ্যাঁ। বলে দিলাম। আর সেই গ্যারাজের সামনেই হচ্ছে রাস্তা, মানে রাস্তা মানে Lane. গলির রাস্তা যেরকম হয় ওইরকম রাস্তা। গরমকালে তো জানলা খুলেই শুতাম, কারণ তখন এসি ছিল না। হলটা যেটা ছিল আমাদের বেডরুম থেকে হলটা দেখা যেত কিছুটা হ্যাঁ। হলেও একখানা 0 ওয়াটের আলো জ্বালিয়ে শুতাম। এবার আস্তে আস্তে কি হলো, আমি খাটের ধারে যে শুতাম, আমি কিছুতেই হলের দিকে আর তাকাতে পারতাম না। হলের দিকে যেরকম তাকাতেও পারতো না, সেরকম না রাত্রেবেলা ঘুমি ঘুমি ওই কথা জড়িয়ে যায় না, হ্যাঁ। কিরকম গোঙায় ওরকম করতো। হ্যাঁ, আমি আবার এরকম ডেকে দিতাম যে ওই এগুলো কি কি হচ্ছে, তুমি স্বপ্ন দেখছো? প্রথম ও ভাবতে হয়তো স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন দেখছি, বা অফিসের কিছু বকবক ঘুমের করছে। মধ্যে বকবক করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আর আমার ঘুম বরাবরই ভীষণই পাতলা, এখনো তাই। কিছুতেই হলের দিকে দেখতে পারতাম না, একটা আনইজি ভাব আসতো। তো যাই হোক, সেটাও ইগনোর করে করে কাটিয়েছি। তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে আরেকটু অন্য রকমের জিনিস। দূর থেকে মনে হতো যেন কেউ একটা নূপুর পরে ছুম 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 করতে করতে এসে ঠিক মাথার কাছে যে জানলাটা ছিল ওই জানলার কাছে এসে আওয়াজটা থেমে যেত। আর নূপুর মানে কি, কেউ একজন মানে 2 পায়ে নূপুর পরে হাঁটলে তো বোঝা যায় জিনিসটা, কিন্তু ওইটা ছিল হচ্ছে 1 পায়ে নূপুর। এটা তো ইজিলি ডিস্টিংগুইশ করাই যায় যে কেউ একজন 2 পায়ে নূপুর পরে হাঁটছে বা কেউ 1 পায়ে নূপুর পরে হাঁটছে। তো সেইটা ছিল 1 পায়ে নূপুর পরে দূর থেকে আসতো আওয়াজটা, মানে ক্ষীণ আওয়াজটা হতে 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 জোরে হতো। জোরে হতে হতে ঠিক মাথার কাছে যে জানলাটা ওই জানলার কাছে এসে আওয়াজটা থেমে যেত। এবার তো দেখলাম যে না, একটু এবার জিনিসটা অন্যরকম না, লাগছে। কিন্তু আমরা কিন্তু ভয় পেতাম না। ভয় পাইনি প্রথম উল্টে পর্দা সরিয়ে জানলা খুলে দেখতাম যে কি ব্যাপার, কাউকে দেখতে পাই না কি। ওই আওয়াজটা তো আমরা ভয় পাইনি, তাই না? কারণ রাত্রির 2:30-3টের সময় তো কেউ নিশ্চয়ই পায়ে নুপুর পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ, যাবে না। রোজ হ্যাঁ। অনেক দিন হয়েছে। হ্যাঁ, পর বলছি তো, লাগাতার এটা, মানে একদিন অন্তর একদিন ওইরকম না, লাগাতার ডেইলি। আর তারপর যেটা হলো সেটা হচ্ছে ওটা হওয়ার ওই আওয়াজটা শোনার কিছুদিনের মধ্যেই আমাদের একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল, বেশ বড় অ্যাকোয়ারিয়াম হলে। হ্যাঁ, মোটামুটি 30-35টার মতন বিভিন্ন মাছ ছিল। ছোট ছোট যে হ্যাঁ। আর জিনিসটা রাখা থাকতো হচ্ছে একটা মজবুত রট আয়রনের স্ট্যান্ডের ওপর। না, স্ট্যান্ডের উপরে একটা কাঠের পাটা, কাঠের পাটা দিয়ে তার উপরে ওইটা অ্যাকোয়ারিয়ামটা রাখতাম। ওরা ওই জন্যই অত মজবুত করে বানিয়েছিল, কারণ বেবু তো ছোট, খেলতে গিয়ে যদি হ্যাঁ, ধাক্কা দেয়, পড়ে যায়, ও লাগে, সেই ভেবেই বানানো হয়েছিল। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আবার সেই এক্স্যাক্ট ওই নুপুরের আওয়াজ। যাই হোক, তারপরই ধারাম করে একখানা আওয়াজ, মানে কি বলবো, কাঁচ ভাঙার আওয়াজ ওইটা ছিল না, ধুম করে একটা আওয়াজ, দুম করে একখানা আওয়াজ, একটা বিকট মানে উপর আওয়াজ থেকে একটা। কিছু নিচে পড়ে গেলে যেরকম আওয়াজ হয় না, তো যাই হোক, আমরা দুজনে ছুটে এবারে গেছি। হিড়মিড়িয়ে একেবারে উঠে বাইরে গিয়ে হলে লাইট জ্বালাবো কি, তার আগেই দেখছি পুরো জলে জল, কাঁচে কাঁচ, পুরো স্ট্যান্ড সমেত অ্যাকোয়ারিয়ামটা ভেঙে পড়ে গেছে। স্ট্যান্ডটাও ভেঙে গেছিল। স্ট্যান্ডটা মানে না দেখলে বিশ্বাস করে না যে অত একটা মজবুত রট আয়রনের স্ট্যান্ড পুরো এইরকম ভাবে বেঁকে ধনুকের মতন পুরো বেঁকে এরকম ভেঙে পড়ে রয়েছে। মানে অ্যাজ ইফ যেন অ্যাকোয়ারিয়ামটাকে উপর থেকে এরকম ধাপ করে কেউ চাপ দিলে যেরকম ফেলে দেয়। তো এবার তো মাছগুলো ছটফট করছে মাটির মধ্যে পড়ে, কাঁচে কাঁচ, জলে জল, মানে যে কি বিরিকিচ্ছিরি অবস্থা, মানে না দেখলে বোঝার না। আগে মাছগুলোকে তুলেছি, তুলেছি, কয়েকটা বেঁচে ছিল, কয়েকটা পরে মরে গেছিল।
খুব স্বাভাবিক, কাঁচ টাচ লেগে হ্যাঁ। গেছিল না? তো যাই হোক, সেই দুজনে মিলে, বেবো তো ঘুমাচ্ছে, ভোরবেলা হ্যাঁ উঠি। বেবো তো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেও নি, আর এইসব ডাকবো। ওর ওর ওইসব ওই বয়স ছিল না যে এইসব সেন্স করতে পারবে। হ্যাঁ। যে এবার তারপরে দুজনের সকাল ভোর আলো ফুটে গেছে, তখনও পরিষ্কার করে যাচ্ছি কাঁচ আর জল। আর তার মধ্যে তো অ্যাকুয়ারিয়ামের যে ভেতরে স্টোন গুলো থাকে সেগুলোও ছিল, শুধু ছোট stone বড়। না, সেই অক্সিজেন দেওয়ার হ্যাঁ। মানুষের মতন সেই পাইপ দিয়ে লাগিয়ে রাখে। সব একেবারে কত কি! তছনছ একেবারে। তো যাই হোক, ওই সব করে তারপরে ঠিক করলাম যে না, জিনিসটা ভালো ঠেকছে না। তারপর আবার ব্রোকার ধরলাম, ব্রোকার ধরে আরেকটা বাড়িতে শিফট করে গেলাম। এটা ভালো। সেইটা খুবই ভালো, ভীষণই ভালো বাড়ি। সেই বাড়িটায় শিফট করে যাওয়ার পর পর সেখানেও বোধহয় 1 বছরের কাছাকাছি থেকেছি। তারপরে ওর একদিন রাস্তায় দেখা হয়েছে হচ্ছে না। ওই কেয়ারটেকার বউটার সাথে। হ্যাঁ, না 1 বছর হয়নি, কয়েক মাস। ও আমার ওখানে আর কাজে আসেনি, আমি যেখানে শিফট করে গেলাম। তো এমনি দেখা হলে কেমন আছো ম্যাডাম এসবে, তখন আমাকে বললো যে তুমি ভালো হয়েছে তোমরা ওইখানে হ্যাঁ, ওই বাড়িটা ছেড়ে দিয়েছো জানো ম্যাডাম। ওরাও জিজ্ঞেস করেছে কেন, কি ব্যাপার। তো বলছে যে ওই বাড়িতে আমরা যাওয়ার আগে আরেকটা ফ্যামিলি থাকতো, তার আগে যে থাকতো একজন সিঙ্গেল মাদার আর তার মেয়েকে নিয়ে থাকতো। তো সেই মহিলা ওই ফ্ল্যাটের হলে নিজেকে নিজে শেষ করেছিল। তো মানে শুনে ওর তখনই পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমাকে বলাতে আমিও মানে, না কারণ আমাদের আগে যারা গেছিল আর একটা হাজবেন্ড ওয়াইফ থাকতে গেছিল, বউটা বউটা পাগল হয়ে গেছিল। সেই জন্যই ও শকুন্তলা আমাকে ওই যে মানে যে হেল্পিং হ্যান্ড, যে কেয়ারটেকারের ওয়াইফ বলছি, শকুন্তলার নাম, ও বললো যে ম্যাডাম খুব ভালো হয়েছে। কারণ আমি কিছুতেই, আমি রোজ যেতাম, এই জন্য আমি তখন বললাম তুই কি সেই জন্য সন্ধ্যেবেলা থাকতিস না? বলছে হ্যাঁ। আমি বললাম যে একটু বলতে পারছিস? বলছে যে যে ম্যাডাম আমি যদি বলতাম আমার তাহলে কাজটা বিল্ডিং এর যেত। কাজ চলে যেত, ওই ভয়ে ওর ও বরের বলেনি। কাজ, বলছে আমাদের তো এইটাই রুজি রুটি। ওই ভয়ে ও কোনোদিনও বলেনি আমাদেরকে। তো তারপরে ও বলছে। এইটা তো গেল একটা। এবার এরও 10 লেভেল ওপরে আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা হচ্ছে বম্বেতে যখন ছিলাম। বম্বেটা ও ভালো বলতে পারবে। আমরা যে ফ্ল্যাটটায় থাকতাম সেইটা মানে কি বলবো, এত অপূর্ব, এত অপূর্ব, মানে সিনেমা আর্টিস্টদের যেরকম কাইন্ড অফ ফ্ল্যাটগুলো হয়, অ্যাপার্টমেন্টগুলো, বলতে গেলে ওইরকম ধরনের, মানে টিপ টপ ইন্টেরিয়ার ডেকোরেশন করা, সমস্ত কিছু, কিচেনে মডার্ন ক্যাবিনেট, ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু। আর ওয়ার্ড্রপ যেটা ছিল আমাদের বেডরুমে, ওটাও ছিল 1 BHK, কারণ বেবো তখন বম্বে তখন বেবো আরও ছোট, 1 বছর হাঁটতেও শেখেনি, তখন ভালোভাবে হাঁটতে পারতো না, ওই ওয়াকার নিয়ে হাঁটতো। না ওয়াকার নিয়ে কখনো হাঁটেনি, ওয়াকার নেই না, আমরা এরকম ধরে দাঁড় করে দিলে না একটু এগিয়ে ধুপ করে পড়ে যেত। বসে পড়তো, বেশিক্ষণ হাঁটতে পারতো না। আর ওটাও ছিল 1 BHK সেই জন্য। কিন্তু বেডরুমটা যেটা ছিল 2 BHK সময়, মানে ফ্ল্যাটটাই বলছি 1 BHK, কিন্তু ওটা 2 BHK, 2.5 BHK সমান বলতে পারি ওটাকে। যে বেডরুমটা ছিল বিশাল বড় বেডরুম, বিশাল বড়। আর ক্যাবিনেট, ওইরকম ক্যাবিনেট আমি আজ অব্দি দেখিনি আমি কোনো বিল্ডিংয়ে। দেয়ালের এক মাথা থেকে, অত বড় বেডরুমের দেয়ালের এক মাথা থেকে আরেক মাথা অব্দি ওয়ার্ড্রপ ছিল। ওই ওয়ার্ড্রপের পরে আমাদের আলমারি ইউজই করতে লাগতো না, ওটা খালিই থাকতো, আলমারি খালিই থাকতো, ওয়ার্ড্রপই আমাদের ভরে থাকতো, এত বড় ওয়ার্ড্রপ ছিল। না ঘরেও জায়গা, ভরেও জায়গা, মানে অনেক বড় অনেক বড়। সুটকেস থেকে শুরু করে সমস্ত কিছু ভেতরে রয়েছে, এত জায়গা। বেডরুমে আমাদের খাটটা যখন থাকতো মনে হতো যেন কি ফাঁকা, আরো মনে 4-5টা হ্যাঁ, খাট ঢুকে যাবে হ্যাঁ। এরকম। আমাদের বিয়ের খাট যেটা, সেইটা ওই তখন ছিল। ওখানেও সেম ভাবেই শোয়া হতো, একদিকে ও
মাঝখানে বেবো। খাটটা একটুখানি জানলার কাছের দিকে রেখেছিলাম। হ্যাঁ, কারণ বম্বেতে তো ভীষণ গরম। গরম, আর দরজাটা মানে উল্টো দিকে, অপোজিটে, বেশ অনেকটা দূরে। আমি বলছি খাটটা যেখানে ছিল আমাদের, অত বড় বেডরুমে খাটটার যে পজিশনটা ছিল, খাট থেকে বেডরুমের দরজাটা আর না হলেও 10 থেকে 12 ফিট হবে। মানে বুঝতে পারছো তাহলে বেডরুমটার সাইজটা কতটা বড়। 10 থেকে 12 ফিট হচ্ছে খাট থেকে বেডরুমের দরজাটার ডিস্টেন্স। তো জানলার কাছেই ও যেরকম বললো খাটটা রাখা হবে, কারণ বম্বে তো ভীষণ গরম, এসি ছিল না তখন, আমাদের টেবিল ফ্যান ছিল। তো রাত্রিবেলা ওইরকমই, আর সারাদিনে তো ব্যবহার ওই থাকতো। আমি অফিস আমি যেতাম ট্রেনে করে, যাতায়াত করতাম, মানে যেতাম ট্রেনে করে, রাত্রির হয়তো মানে যেহেতু রাত্রির বেলা ফিরতাম, অফিস থেকে গাড়ি দিত সেই টাইমটায়। রাত্রিবেলা তাও আমার বাড়ি ফিরতে ফিরতে 11:30 12টা তো বাজতই। মানে ঘটনাটা যেটা ঘটেছিল সেটা ও ভালো ন্যারেট করতে পারবে। ওই আমরা যেরকম শুই বললাম, বেবো এক মাঝখানে, আমরা দুজন দুদিকে, ওরকম রাত্রেবেলা শুয়েছি। সৌরভ ওরকমই 11টা 11:30টার সময় চলে আসতো। যদি কোনো সময় গাড়ি না দিত, তখন ট্রেনে ফিরতে হতো, তখনই একটুখানি লেট হতো, কারণ ট্রেন পেতে যা টাইম লাগে। আর আমার ছেলের ব্যাড হ্যাবিট বরাবরই বলবো, সেটা হচ্ছে বাবা যতক্ষণ না বাড়ি ফিরছে উনি ঘুমাবেন না, ছোট্টবেলা থেকে। বাবা আসবে, বাবার সঙ্গে একটুখানি খেলা টেলা করবে, তারপরে ঘুমাবে। তো যাই হোক, আমরা ও খেলতো, সেই সময় আমরা খেয়ে নিতাম। খেয়ে নিয়ে সৌরভেরও হচ্ছে যত রাতই হোক সে খেয়ে আসবে না, বাড়ি এসেই খাবে। তো আমি এই জন্য আমিও বসে থাকতাম, একসঙ্গে খেয়ে আমরা শুয়েছি। আর সারাদিন এত পরিশ্রম হতো, সেই জন্য আমি শোয়া মাত্রই বেবও ঘুমিয়ে পড়তো, আমিও ঘুমিয়ে পড়তাম। সৌরভের একটুখানি ঘুম আসতে টাইম লাগে, দ্বিতীয়ত হচ্ছে পাতলা ঘুম, প্রচন্ড পাতলা ঘুম। এটা মানে এখনো তাই, একটা পিনের আওয়াজ পেলেও ঘুম ভেঙে যাবে আমার। এইবারে আমরা ঘুমিয়ে পড়েছি। এবার না, আমার এত ডিপ স্লিপ হয়, তখন কে কি কথা বলছে আমি ঠিক বুঝি না। আমি হঠাৎ করে শুনছি, মানে কানে আসছে যে কেউ বলছে বাবু কই, বাবু কই, এরম বলছে। বলছি না, বলছে আমার গায়ে কাটা দিচ্ছে এখনই, বাবু কই, বাবু কই কানে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ওটা কি আমি স্বপ্ন দেখছি নাকি। তারপরে দেখছি ও আমাকে বলছে, ওই বেবো কই, বেবো কই। এবার ওটা বলতেই না আমি উঠে বসে আমার মুখের কথা জড়িয়ে গেছে। ওরকম বলছি কেন, বেবো কই মানে আমাদের তো মাঝখানেই শোয়। এইবারে আমি বলছি, ফ্যানটা আমাদের টেবিল ফ্যান, সেটা পায়ের কাছে রাখা থাকতো যাতে হাওয়া আসে। হ্যাঁ, আর তার থেকে তো অনেক দূরে দরজা। সৌরভ ভাবছে যে ফ্যান মানে কিছু করে হামাগুড়ি দিয়ে গেছে, ফ্যান নিয়ে নিচে পড়ে গেছে কিনা, টেবিল ফ্যান চলছে পড়ে গেল কিনা, কিন্তু কোনো তো আওয়াজ নেই ছেলের। এবারে ওইটা যখন করছি না, সৌরভের ঘুমটা ভেঙেছিল একটা ধূপ আওয়াজে। মানে কি বলবো, নারকোল গাছ থেকে নারকোল যখন নিজের থেকে নারকোল পড়লে যেরকম পড়ে, শুধু একটা ধূপ, একটা ঢাপ করে একখানা আওয়াজ, ওইটুকুই ব্যাস, ওইরকমই আওয়াজটা হয়েছে। ওটা হতেই সৌরভের বললাম ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, তখনই বলছে বাবু কই, বাবু কই। এবারে ওইটা হতে আমরা ভেবেছি কি ফ্যানের, কিন্তু ফ্যান তো চলছে, হাওয়া তো আসছে, ফ্যানের মতন চলছে। সৌরভ সঙ্গে সঙ্গে গিয়ে লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালাতে ঘুরে দেখছে যে ওই দৃশ্য যদি না, আরে বাপরে বাপ, মনে করতেও ভয় লাগে। দেখছে যে বেবন বলছে 1 বছর বয়স বেবর, তখন সে এইরকম করে ওখানে বসে আছে, মানে আমরা যেরকম ঠাকুর প্রণাম করি এরকম ভাবে একটা বাচ্চাকে এরকম তুলে দিয়ে যেরকম বসানো হয় না, ওই রকম মাথাটা নিচু করে বেডরুমের দরজাটার কাছে গিয়ে ওখানে ওরকম ভাবে কোনায় ওরকম ভাবে বসে রয়েছে। এবারে আমি দেখে, লাইটটা জ্বেলেছে তো, আমি আর কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, ওইসব কিছু ভাবিনি। আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর আমি চিৎকার করে কাঁদছি, বাবু বাবু বাবু। এই যখন এরকম করে বুকে চেপে নিয়ে বাবু বাবু বলেছি, তখনও চিৎকার করে কেঁদে উঠেছে। তার আগে একটা কোনো কান্না না, কোনো আওয়াজ না, কিছু না।
শুধু ওই ঢাপ করে একখানা আওয়াজ হয়েছে, আওয়াজটা হতে সৌরভের ঘুমটা আমার ভেঙেছে, এই ঘুমটা যে। ভেঙেছে। এইবারে ফ্যানের মতন রয়েছে, ফ্যান কিন্তু ওর ঠিক পায়ের কাছেই রাখা হয়, কারণ ওরই গরম, বাচ্চা যেহেতু বাচ্চার দিকেই তো রাখবো। আর রিভলভিংও করে রাখে না, সৌরভ বলে যে না ও মানে ওরই হাওয়া লাগে, গরম হবে, তাই না? ওই ছোট খুব স্পিডে চলে যে ফ্যানগুলো, হাই স্পিড ফ্যান, ওই। তাছাড়া দুখানা ওপরে সিলিং ফ্যান চলছে। এইবারে ওরম মানে আমি তখনও ওর কোনো দিকে মুখ টুক কিছু দেখিনি, হ্যাঁ। আমি নিয়ে শুধু মানে বুকে এরকম করে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছি, আর ও চিৎকার, মানে আমি চিৎকার করে কাঁদছি, আর ও তখন চিৎকার করে, আর ওর কান্নাটা মানে তখন মানে দম বন্ধ হয়ে যায় না, ওরম ভাবে কাঁদছে। তখন সৌরভ এসে ছুটে এসে সৌরভ পিঠে হাত বোলাচ্ছে ওর, যে কিছু হয়নি কিছু হয়নি। যখন পিঠে হাত বুলিয়ে মাথায় এরকম করছে, এইরকম মাথাটা যখন এরকম করছে, এইরকম এইখানটায় জানো, এইরকম মানে এইটাও মনে হয় ছোট বলা হবে, ওরম ফোলা। একটা বাচ্চা পুড়ে যাওয়া মাত্র কি এতটা ফুলে যেতে পারে? সেটা মানে হাঁটতে পারে না তখনও ভালো মতন, হাঁটতে পারে না, ফ্যানের জায়গায় রয়েছে, আমি আমার জায়গায়, ও ওর জায়গায় শুয়ে আমাদেরকে ডিঙিয়ে গিয়ে ও নেমে হেঁটে ওখানে গিয়ে নিচে মাথা ঠুকেছে। ইম্পসিবল ওটা। ফ্যানের মতন রয়েছে, সে যে কি মানে তখন প্রায় ওরকমই 3টে ফিল্ম, হ্যাঁ পৌনে 3টে এরকম কিছু বাজে। আমি সত্যি আমি তখন টাইমও দেখিনি, আর তখন ও কাঁদেও নি। কিন্তু বললাম কোনো কান্না না, কোনো আমরা বুঝতেও পারিনি, এমন না যে ধাক্কা মানে চোখ মানে ওইরকম ভাবে, বলছি তো ঠিক ঠাকুর প্রণাম করার মতন ওরকম ভাবে চোখ বন্ধ করে এরকম ভাবে দুটো হাত ছড়িয়ে এরকম ভাবে দরজার কাছটা একদম দরজার গোড়াতে দিয়ে বসে রয়েছে। তুমি একটা ছোট বাচ্চাকে এরকম করে চাগিয়ে নিয়ে এরকম করে ধপ করে বসিয়ে দিলে যেরকম হয় না, ওইটা। ঠাকুর প্রণামও না, ওটাকে ঠাকুর প্রণাম বলে না। হ্যাঁ হ্যাঁ বসেই ছিল, কিন্তু মাথাটা ওই নিচে। আমি খালি ভাবছি, আর আমার মানে আমি ওকে চেপে ধরে আছি, আমি ওকে ছাড়ছি না, আমি ওকে চেপে ধরে আছি, আর ও সেরকম আমার গলা দুটো জড়িয়েছি, কেঁদেই যাচ্ছে। তারপর সৌরভকে বললাম তুমি বরফ আনো, সেই বরফ ডলা হচ্ছে মাথায় ওর। ওই দৃশ্য যে কি ভয়ঙ্কর ছিল। কারণ বম্বে যাওয়া মাত্রই, যেদিন আমরা বম্বে পৌঁছেছি পরের দিন থেকেই বেবর জ্বর, মানে ওই বাড়িটায় যখন শিফট করলাম তারপরেই প্রথম দিন থেকে। জ্বর মানে কি ওর 103-4, তার নিচে কোনো জ্বর না। আমরা অবাক হয়ে যেতাম, ডাক্তার নিজেই অবাক হয়ে যেত, প্রতি মাসে জ্বর হতো, প্রতি মাসে নিয়ম করে প্রতি মাসে জ্বর, মানে সমস্ত ধরনের ব্লাড টেস্ট সব করানো হলো, কিছু নেই, বেরোয়নি, কিন্তু জ্বর হয়ে যায়। মানে প্রতি মাসে, এটা মানে আমরা অবাক হয়ে গেছিলাম যে প্রতি মাসে ওকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে ডাক্তার। গায়ের থেকে মানে পুরো আগুনের তাপ বেরোয় যেরকম ওইরকম তাপ বেরোতো। এবারে তারপরে তো কাকে বলবো, কেউ বিশ্বাস করবে না, এসব কথা সত্যি কেউ বিশ্বাস করতে চায় না গো। তারপরে আমাদের ওই সোসাইটিতেই একটা মন্দির আছে, গণেশ ঠাকুরের, শিব ঠাকুরের, বজরংবলীর। ওখানে যে পুরোহিত মশাই ছিলেন, ওনাকে গিয়ে বললাম, মানে পুরোটা বলিনি, সেও বিশ্বাস করবে কিনা, সবার কানে কানে কথা ছড়াবে, আবার কি ভাববে। সোসাইটির মধ্যে লাগোই ছিল মন্দিরটা, আর বোম্বেতে তো আমরা সবই সোসাইটি, ওখানে ইন্ডিভিজুয়াল বাড়ি বলে কিছু নেই, সবই কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। আমরা কি শুধু বললাম প্রতি মাসে এরকম ওর জ্বর হয়, কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না, ব্লাড টেস্ট সমস্ত কিছুই করা, কিছুই তো ধরা পড়েনি। বললো ঠিক আছে মা, তুমি প্রতি শনিবার করে ওকে নিয়ে আসবে, আমি ওই ছায়াদান করে দেবো, আর বজরংবলীর কাছে ঠিক হয়ে যাবে। তো ওটা আমরা নিয়ে যেতাম। এবারে তারপরে তো আমাকে এমনি সবাই খুব ভালোবাসতো, সোসাইটির আরও আন্টিরা ছিল। তো আমাদের ওপরে মানে আমাদের যে এটা বিল্ডিংটা, তার ওপরে একটা ফ্যামিলি থাকতো, সুশীলা, আমার ভালো বন্ধু, নিজের থেকেই আমার সঙ্গে কথা বলা শুরু করলো। তারপরে আমাকে বললো যে তোমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দাও না, ওপরে ফ্ল্যাটে এসো না, ওপরে একটা ফ্ল্যাট খালি হচ্ছে। আমি তখন বললাম যে কেন? তখন বলছি যে না, নিচে তো সিকিউরিটির খুব কিন্তু বম্বেতে তোমরা জানোই যে ওদের একটা আলাদা মানে কি বলে ওটা কি আলাদা একটা সেফটি ডোর, মানে একটা গেট মতো থেকে লোহার, ও ভেঙে কেউ ঢুকতে পারবে না। আমি তখন ভাবলাম কেন বলছে, তখন বলছে এসব না, একটা খুব ভালো রিলেশন হয়ে গেছিল ওদের সাথে। তখন আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে। তখন বললো যে ওপরে একটা ঘর খালি, মানে তড়িঘড়ি করে এরকম, তাই না? তখন সৌরভ আমাদের যে বাড়িওয়ালা বাঙালি ছিলেন, উনি
ওনাকে বললো যে আমরা বাড়িটা ছেড়ে দেবো। আমি যে ওই বাড়িটা দেখেও ছিলাম, যে ব্রোকারের থ্রু, সেও বাঙালি ছিল, বাড়িওয়ালাও বাঙালি, মিত্র। মিত্র এবং ভদ্রলোক কিন্তু ওই বাড়িটায় থাকতো না, জানো তো। আমি একটা গুচ্ছি ফ্ল্যাটে থাকতো। আমার প্রথম দিন দেখা করতে গিয়ে আমার খুব অড লেগেছিল যে এত সুন্দর ফ্ল্যাট থাকতে উনি কেন ওই গুচ্ছি মার্কা ফ্ল্যাটে থাকেন, ওয়াইফকে নিয়ে কেন এই এত সুন্দর ফ্ল্যাটে থাকে না। তারপর সৌরভ বললো হয়তো দেখো ফিনান্সিয়াল কিছু প্রবলেম আছে তাই, হতে পারে, আমরা এত কিছু ভাবিনি। তারপরে যখন ওপরে শিফট করে গেলাম ও ফার্স্ট ফ্লোরে, তখন ওই সুশীলা এসে বললো যে শর্মি, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বলতে যে বাড়িটা ছেড়ে দাও, বাড়িটা ভালো না। আমি তখন বলছি ত্রিভুবন আমাকে বলছে যে বলবে, কিন্তু মিত্র যে মিত্রজি, যে ওরা বলে মিত্রজি, বলছে উনি এসে কিন্তু ঝগড়া করবে তোমার সাথে, তুমি কেন ওদের ভাড়াটাকে তুলে দিচ্ছ এরকম। আমি তখন বললাম কেন সুশীলা? তখন বলছে যে স্বামী তুমি দেখেছো তো যে ওদের ফ্ল্যাটটা কিরম সাজানো করছে। আমি বললাম হ্যাঁ পুরো হোটেলের মতন, মানে সত্যি হোটেল, সত্যি কোনো হোটেলে রয়েছে মনে হবে। আমি বললাম সমস্ত কিছু টিপটপ। বলছে ওটা একটা খ্রিস্টান আন্টির বাড়ি ছিল, মানে আন্টি নিজের হাতে প্রত্যেকটা জিনিস সাজিয়েছে গুছিয়েছে। আন্টি ছেলে মেয়েরা মানে তারা ওই বাড়ির ফ্ল্যাটটা বিক্রি করে দেয়, আন্টি সেই চাইনি, সেই কষ্টটা নিতেও পারেনি, কষ্টটা নিতে পারেনি, চলে গেছে। চলে গেছে। আন্টি কাউকে ওই ফ্ল্যাটে থাকতে দেয় না, এবং আর বিশেষ করে যদি বাচ্চা যদি থাকে সাথে, থাকতে দেবে না। মানে হাজবেন্ড ওয়াইফকেও থাকতে দেবে না, বাচ্চা থাকলে সেই বাচ্চার প্রতি তার যতই, কারণ ওনারই তো বাচ্চারা সব করেছে এরকম হয়তো। তখন সুশীলা বললো যে এর আগে অনেকে কিনেছে বেচেছে, ভাড়া কেউ থাকতে পারে না, কিনেও কেউ থাকতে পারে না। বলছে তোমাদের বাড়িওয়ালাও তো 1-2 মাস থেকেও আর থাকেনি, চলে গেছে, তারপরে ভাড়া দিয়েছে তোমাদেরকে, মানে আমরাই ফার্স্ট ভাড়া ছিল। আমরা যেই মাত্র ফ্ল্যাটটা ছাড়লাম ওই সেম মাসেই বিক্রি করে দিল ফ্ল্যাটটা, বিক্রি করে দিলেন। বললাম তো বাড়ি না ভীষণ, তারপর থেকে আমাদের এটা শিক্ষা হয়ে গেছে। বাড়ি যদি মানে সে ভাড়াই বলো বা কেনাই বলো, আপাত মস্তক ভেরিফিকেশন করে তারপরে কিন্তু জানো তো মানুষ করা বলে উচিত। না, সেটাই ব্যাপার, মানুষ বলে না। ব্রোকারদের টাকা নিয়ে দরকার। আমার ওটাই একটা মেইন কনসার্ন, মানে যে যারা নেবার বা যারা সিকিউরিটি, এরা দেখো আমার তো মনে হয় পুরনো সিকিউরিটি সবার আগে এই জিনিসগুলো জানে, বা নেবাররা যে একটা পুরনো রেসিডেন্ট ওই অ্যাপার্টমেন্টে, তার 100 বার সে জানে এসব জিনিসের বিষয়ে। কিন্তু বললে ঝগড়া হবে। ঝগড়ার থেকে তোমার আগে মাথায় আসা উচিত একটা কারণ আমরা লাইফ বাঁচিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা যদি কেউ না বুঝতে পারে, হিউম্যানিটি নেই বেটা, সবার মধ্যে ওই হিউম্যানিটি আজকে আর নেই। আমি একটা জিনিস খুব মানি, আমি ভীষণ পূজা আর্চা করি, আমি দুটো ক্ষেত্রেই বুঝেছি যে ভগবান ইঙ্গিত দিয়েছে, ইঙ্গিত দিয়ে আমাদেরকে সেফলি বের করে নিয়ে এসছে। তার কারণ হচ্ছে দেখো বেবো যখন পড়ে গেল, আমি সৌরভকে পরে বলেছিলাম অনেক কিছু হতে পারত, কিন্তু সামান্য শুধু মাথাটা ফুলে গিয়েছিল, কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে বললো যে না শুধু ওইখানটাই ফুলেছে, ইন্টারনাল কোনো নেই। বেবো কিন্তু অহরহ পড়ে যেত, আমার ছেলে কিন্তু কোনোদিনও ছোটাছুটি দুষ্টুমি কোনোদিনও না, ভীষণই শান্ত। আর আরেকটা অদ্ভুত রকমের জিনিস, এই দুটো ফ্ল্যাটেই বোথ বম্বে ব্যাঙ্গালোর, সন্ধ্যেবেলা করে বেড়াল আসতো। এই একখানা অবজারভেশন। আশেপাশে কিন্তু কোনো বেড়াল কারো বাড়িতে বেড়াল নাই, কোথা থেকে আসবে? রাত্রির বেলায় করে বেড়াল আসতো। মাকে বলতাম, মা বলতো রাত্রেবেলা তো বেড়াল আসবে না, কেন কারো বাড়িতে বেড়াল আসলাম না মা, কারোর বাড়িতে সোসাইটিতে সারাদিনে কোনো বেড়ালই দেখতে পেতাম না। আর বম্বের যে বেড়ালটা ছিল না, এটা ওদের ওইরকম খয়েরি খয়েরি টাইপের বেড়াল ছিল, কিরকম একটা দেখতে, এসে মানে জানলার ওখানে কিরকম করে তাকিয়ে থাকতো, মানে বসতো পাঁচিলে, ওই সোসাইটির পাঁচিলে বসতো, পাঁচিলে বসে সোজা আমাদের ঘরের ভেতরটাই তাকিয়ে থাকতো, এক দৃষ্টে তাকিয়ে থাকবে, জানো তো। মানে পর্দা টাঙিয়ে দিলাম তো, খানিকক্ষণ পরে কি পর্দা সরিয়ে দিকে সে তাকিয়েই বসে আছে, সে চলে যায়নি ওইখান থেকে। এবার দেখো এই জিনিসগুলো না পরে আমরা হয়তো মানে হ্যাঁ একটার সাথে একটা জুড়েছি, জুড়ে জিনিসটাকে রিলেট করতে পারছি, আচ্ছা এর জন্য এটা মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, ওইরকম টাইপের একটা, হ্যাঁ ওই ব্যাপার। এবারে এখানেও মানে ব্যাঙ্গালোরের যে হ্যাঁ আমি
অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টেও ওরকম। বলো তো সন্ধেবেলা আমি দেখছি টিভি দেখছি হলে হঠাৎ করে দেখি জানলা দিয়ে ঢুকে সে পুরো এরকম স্ল্যাবটাতে ঘুরছে, ঘুরে ঘুরে আবার পেছন ঘুরে আমার দিকে তাকিয়ে আবার গ্যাস স্ল্যাবের ওখানে মানে গ্যাস স্টোভ যে ওই স্টোভের ওপরে উঠে পেছন ঘুরে আমাকে দেখে আমি তো হুস হুস করছি। এমনি আমি একটু বেড়াল ভয় পাই, ভয় পাই মানে কি বলতো গাটা কিরকম গিন গিন করে। আমি তখন বিড়ালটাকে দেখে বেবো তো ছোট বসে বসে ওই ছোটা ভীম ওই দেখছে, নিচেই বসেছি তখন আমরা। আর তারপর হঠাৎ করে দেখছি পেছন ঘুরে দেখছি, আমি বললাম হেই হাট হাট করছিস না, ভয় যায় না মানে ভয় পায় না, যায় না। সে পেছন ঘুরে আমাকে আবার ঘুরে ঘুরে দেখছে। তারপরে যে হাতে একটা কিছু নেই করতে তখন ওই জানলা দিয়ে পালিয়ে গেল। আমি শকুন্তলাকে অনেকবার বললাম যে কাজ করতে এসেছি যখন যে শকুন্তলা, তারপর তো আবার সব সাবান টাবান দিয়ে সব পুছলাম ওখানটা। তখন আমি শকুন্তলা এখানে কি কোথাও বেড়াল আছে রে, পাশে কোনো বেশি অনেক বেড়াল? বলছে কেন ম্যাডাম? বললাম সন্ধেবেলা বেড়াল আসে জানিস, অনেক দিন এলো। বলছি সে কি না, এখানে তো কোনো বেড়াল নেই। মানে সন্ধেবেলা আসার মতন ওরকম পাশে অনেক বেড়াল থাকে থাকে আসতে পারে। আমি বললাম কি জানি, এবার সেগুলো তো আমি ওরকমভাবে করিনি। মাকেও বলতাম, মা বলতো না বেড়াল আসা তো ভালো না, তুমি জানলা বন্ধ করে রাখবে। আমি সেই জানলা বন্ধ করেই রাখতাম। মানে এই কথা বলছি, ব্যাঙ্গালোরের ফ্ল্যাটটার কথা বলছি। ওই আমি 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 একটা কথা বলি, আমরা বরাবরই চণ্ডীমাকে ভীষণ মানি। আমি তো ভীষণই মানি বরাবর। চণ্ডীমা, তারামা, কালীমা ভীষণ মানি। চণ্ডীমা তো আবার বরাবরই আমি পুজো করি, আমার কাছে রয়েছে, আমার মানে ভীষণ মানি। তা আমি সৌরভকে যেটা বলেছিলাম যে এই যে দেখো পরে বলেছিলাম যে ফ্ল্যাটটা চেঞ্জ করার পরে ব্যাঙ্গালোরে যে এই যে চুন চুন করে আওয়াজ আসতো না মাথার কাছে এসেই, সেটা না ঠাকুর। কেন? তার কারণটা হচ্ছে আমরা কিন্তু ভয় পেতাম না। ও মাথার কাছে জানলা খোলা, আমরা শুয়ে রয়েছি, আমরা তো ওই দিকটা মাথা করে শুয়ে রয়েছি, আমরা তো চেঞ্জ করছি না। তাহলে আমাদের ভয় লাগলে তো আমরা ঘুমাতে পারবো না। আমরা জানলা খুলে পর্দা সরিয়ে থরি দেখবো? আমরা তো ভয় পাবো। আর ওটা তো একদিন হচ্ছে না, লাগাতার হয়ে যাচ্ছে। লাগাতার হচ্ছে। আর শুধু যে আমি শুনতে পাচ্ছি তা না, আমরা হ্যাঁ, দুজনেই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমরা তারপরে সরিয়েও পর্দা সরিয়ে দেখছি কিচ্ছু নেই রাস্তায়। আর অত রাত্রে কে রোজ রোজ নুপুর পরে আসবে? আমি তখন ওকে বললাম যে ঠাকুর আসে, আর কিচ্ছু না। আর এটা বিশ্বাস। এবারে কিছু বোঝাতে আসে যেটা আমরা বোকা বলদের মতন বুঝতে পারছি না। তারপরে ওই অ্যাকুরিয়ামটা যদি ওরকমভাবে ভেঙে পড়ে ওই স্ট্যান্ড ট্যান্ড দুমড়ে না যেত, সৌরভ এত জিনিস ভাবতো না। কারণ প্রথম আমি বলছি রান্নাঘরে দাঁড়ালে আমি সত্যি স্পষ্ট ফিল করতাম পেছন থেকে একটা কেউ হেঁটে হট করে চলে গেলে যেরকমই হয় ওরকম। মানে আমি সত্যিকারে বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। আমরা বানাসবাড়িতে কোনো দিনও করিনি বলো। বানাসবাড়িতে তো আমি নতুন এসে সারা রাত একা থাকতাম। বিয়ের পরপরই যে বাড়িটা থাকতাম, হ্যাঁ সে বলেছিলাম ছাদের ঘরে, কোনোদিনও কিছু ফিল করিনি। ও ভোর রাত্রে ফিরতো, আমি সারা রাত একা, কখনো তো ভয় পাইনি, কোনোদিনও এসব ফিলিং আসেইনি ভেতরে। আমি তো সারা রাত একা, তখন আমার টিভিও আসেনি। আমি চুপচাপ বসে বসে ওই মোবাইলে কিছু দেখছি বা গল্পের বই পড়ছি, ওইভাবে কাটিয়ে দিতাম। কোনো দিনও ভয় পাইনি, এক সেকেন্ডের জন্য না। এই বাড়িটাতে যখন মানে ওই যেটার কথা বলছি ওইখানেই আমার ওইটা হলো। আমি সৌরভকে বলতাম, ও বিশ্বাস করতো না, ভাবতাম আমার ওগুলো মন গড়া কথা বা আমি হয়তো ভুল ভাবছি বা কি। তারপর যখন আলটিমেটলি ওই অ্যাকোরিয়ামের ওটা হলো তখন ও বুঝতে পারলো বাড়িটা চেঞ্জ করার পরে। তারপর যখন শকুন্তলা বললো তখন উনি বুঝলেন যে আমি বেকার বলিনি, সেন্স করতে পেরেছি বলেই বলেছি। যাই হোক, আমি মনে করি ভগবান সবার ওপরে, সবার ওপরে, এটা 100 বার। সেই জন্যই আমি আজও ভগবানকে মানি যতদিন বেঁচে থাকবো। তোমাদেরকেও যে বললাম জিনিসটা শুনে মাথা থেকে বের করে, হ্যাঁ এটা নিয়ে রিলেট করার মতো গল্প হিসাবেই নিও। গল্প হিসাবে। আর হ্যাঁ, এটা কোনো কিছু রিলেট করো না, হ্যাঁ, আর মানে রিলেট করার চেষ্টাও করো না। সবসময় মনে রাখবে, আমি কি বললাম, সবসময় পজিটিভ নোট যেটা বললাম যে সবার ওপরে কিন্তু ভগবান। ওপরে ভগবান, নিচে ডায়ে বায়ে সব দিকে কিন্তু ভগবানই। এটা এটাই যে ভগবানের ইঙ্গিতগুলো আমাদেরকে ওয়াইজলি মানে বুঝতে হবে। উই হ্যাভ টু বি ওয়াইজ এনাফ। যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, আমরা সময় মতন জিনিসটাকে ফিগার আউট করতে পেরেছিলাম বলে আমরা অন্য জায়গায় শিফট করে চলে যেতে পেরেছি।
আরো অনেক কিছু বাজে জিনিস হতে পারতো 100 বার যদি ওই জায়গাতেই থাকতাম, আমরা থেকে যেতাম, আমরা বোঝার পরেও যদি থেকে যাই, আরো অনেক কিছু দেখো, খারাপ কিছু হতে পারতো। বাড়ির মানে বাস্তু অনুযায়ী ওইটা আলাদা জিনিস, ওটা তবু এ করা যায়, কিন্তু এইগুলো এই জিনিসগুলো আর বিশেষ করে বাচ্চা যখন ছোট থাকে এগুলো মেনে নেওয়া খুব মুশকিল। কিছু কিছু হয়, সব বাড়ি আমি বলছি না। আর আজকের যুগে এগুলো কাউকে বলার মতনও জিনিস না, আর কেউ বিশ্বাসও করবে না এগুলো। কেউ বিশ্বাস না, কেউ বিশ্বাস করবে না বলবো না, অনেকেই আছে বিশ্বাস করে। কিন্তু আমাদের যেটা তোমরা বলতে বলেছিলে মেজরিটি, সেই জন্যই বলা। হ্যাঁ, সেই জন্য। কিন্তু এটা মাথা থেকে বের করে দেবে, এত কিছু এ করবে না। এখন সবার উপরে ভগবান, সবার উপরে ভগবান, সত্যিকারেরই আমি ভীষণ মানি। এই যা ব্লগটাকে আজকে তাহলে এই অবধিই রাখলাম। আশা করি তোমাদের সবসময় ভগবানের নাম নেবে, হ্যাঁ, সবসময় ভগবানের নাম নেবে। আমি এটা সকলকে বলি, অন্তর থেকে ভগবানকে ডাকবে, যে কোনো ভগবান যাকে মানো, দেখবে কেউ কোনোদিনও কিচ্ছু করতে পারবে না। কোনো মানে মানুষ বলো বা এইসব সুপার ন্যাচারাল কী সব বলে এরা, ওই সবই বলো, দেখো ভালো মন্দ দুটো মিলিয়েই রয়েছে পৃথিবীতে। শুধু তো মানে নেই, শুধুই ভালো তা না, হলো। তো সেই জন্যে ওগুলো কিন্তু প্লিজ বারবারই বলছি, মাথায় কিন্তু রাখবে না, তাই না? মাথায় রাখবে না প্লিজ, একটা গল্পের মতন শুনে মাথা থেকে বের করে দেবে, কেমন? কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। আর আজকেই যদি কেউ আমাদের ব্লগ প্রথমবার দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট। গুড নাইট। আমি একটা কথা বলবো, আবার একটুখানি ভারী ভরকম বলেছি তো, একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো। আমি জানো তো এরকম, ও তো সৌরভ বললো যে আমি সবসময় এরকম দেয়ালের কাছে শুই। আমরা যে ভালো বাড়িটায় ছিলাম, হ্যাঁ, করোনা অবধি যে বাড়িটায় ছিলাম, সেখানে সৌরভ হঠাৎ করে বললো তুমি সবসময় কেন দেয়ালের কাছে শো, তুমি ওই সাইডটাতে শোবে। আমি আচ্ছা ঠিক আছে শোবো। তারা বলছি আমি ওই কোনাটায় শুয়েছি, মানে ওই এজটাতে, হ্যাঁ, মানে সাইডটাতে, দেব মাঝখানে, সৌরভ এদিকে। রাত্রেবেলা পাল্টি গেতে গিয়ে ধুম করে দিচ্ছে, মেঝেতে পড়ে গেছে, দাম করে পড়তেছে, ওমাগো 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 করে চিল্লিয়ে উঠেছিল। আমি বলছি ওমাগো কি, আমাকে তোলো, আমি পড়ে গেছি। একটুখানি ইজি করে দিলাম ব্যাপারটাকে, সত্যি পড়ে গেছিলাম গো। ধারে শোয়ার তো অভ্যেস নেই। হ্যাঁ, এবার যে ওইদিকে কিছু নেই আমি ভুলেই গেছি। হ্যাঁ, এবার সবার ফিরতে গিয়ে পুরো দম মাটিতে। এবার আমি পড়ে গেছি আমি বলছি এ ঘুম, ওমাগো ওমাগো ওমাগো। আমি বললাম ওমাগো কি, আমি পড়ে গেছি, আমাকে তোলো, হাত ধরে তুই পড়ে গেলে কি করে? আনলাম মানে আগে আমার তোলো, আমি কোমরে লেগেছে, আমার কোমর এগুলো সব লেগেছিল। তুমি তো খুব রোগা পাতলা মানুষ, আমি পড়ে গেছে, লেগেইছে। মেঝেটা ড্যামেজ হয়নি। ড্যামেজ হয়নি, ড্যামেজ আমার শুধু ইচ্ছাটাই হয়েছিল, আমার হাতে চুড়ি ছিল, সেইটা একটুখানি গুড নাইট। গুড নাইট।